দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক আপনারা জানেন আমরা চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই যে সাম্প্রতিক ভয়াবহ বন্যা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিয়াজ আক্তার মল্লিক। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে আসলে দক্ষিণ পূর্বাঞ্চল হঠাৎ করে আকস্মিক বন্যায় রীতিমতো নাজুক অবস্থা। এই বন্যাটা আসলে আমাদের পূর্বাভাসের সুযোগ ছিল কিনা, না আসলে মানে এভাবে কি হঠাৎ করে বন্যা হলে সেটার প্রস্তুতি আমাদের আসলে যে যতটুকু ছিল সেটা পর্যাপ্ত ছিল কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? আচ্ছা, এখানে আপনি ধন্যবাদ, আপনি দুইটা কোশ্চেন করেছেন। প্রথমত যে আমাদের পূর্বাভাসের সুযোগ ছিল কিনা, আর একটা হচ্ছে যে আমাদের প্রস্তুতি কেমন ছিল। এখন পূর্বাভাসের যে সুযোগের কথা আপনি বলছেন, দেখুন আসলে যেটা হয়েছে যে ভারী বৃষ্টিপাত, যেটা অ্যাজ ইউজুয়াল বা অ্যাভারেজ অগাস্ট মাসে যে বৃষ্টিপাতটা হয় তার চাইতে আমাদের এই অঞ্চলে বৃষ্টিপাতটা আমরা বেশি পরিলক্ষিত করেছি। গত 4-5 দিন যাবত একটানা বৃষ্টি হয়েছে, এবং শুধু যে এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বা দক্ষিণ পূর্ব অঞ্চল নয়, সাথে ইন্ডিয়ার ত্রিপুরা অঞ্চলেও এই বৃষ্টিপাতটা দেখা দিয়েছে। যার ফলে আমরা যেহেতু ভাটির দেশ, যেহেতু উজান থেকে পানি আমাদের দিকে আসছে, এবং মাঝখান থেকে উজানের আমরা যে বিভিন্ন রকম ভাবে পত্রিকায় দেখেছি বা শুনেছি যে তাদের বাঁধ যেটা খুলে দিয়েছে, যদিও এখানে কিছু কোশ্চেন আছে যে আসলে বাঁধগুলো আমাদের কোন বেসিনের সাথে রিলেটেড, সেটা নিয়ে আমরা অবশ্যই আলাপ আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে এটা হতেও পারে হঠাৎ করে পানি তারা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের একটা সতর্কীকরণের সময় আমরা নাও পেতে পারি, কিন্তু বৃষ্টি যে হবে এই সতর্কীকরণ কিন্তু আমরা অবশ্যই করতে পারতাম, বা আমাদের হয়তো হাতে সময়ও ছিল এবং এনাফ টেকনোলজিক্যাল সাপোর্ট আমাদের আছে, কিন্তু আমরা হয়তো ওইভাবে আমরা তো করি নাই। আমার কাছে যেটা মনে হয় যে আমরা সেইভাবে কিন্তু আমাদের হাতে আসে নাই যে সতর্কীকরণ বার্তাটা, আমি যেটা ফিল করি আর কি। আরো এটাকে স্ট্রংলি আসলে সতর্ক দেওয়া উচিত ছিল। আর সেকেন্ডলি আপনি যেটা বলেছেন যে সতর্কীকরণ করা হয়েছে এনাফ আমাদের ছিল কিনা, প্রস্তুতিটা ছিল, প্রিপারেশনটা ছিল কিনা। আসলে সতর্কীকরণ করলেই না প্রিপারেশনটা হবে, যেহেতু সতর্কীকরণ একটু ঘাটতি বলে আছে বলে মনে হয়, সেহেতুই এটাও মানে প্রিপারেশনটাও আসলে একটু ঘাটতি আছে বলে মনে হয়। তবে আসার কথা হচ্ছে যে সাধারণ মানুষজন প্লাস গভর্নমেন্ট তো আছেই, বিভিন্ন বাহিনী আছে, তাদের সাথে সাধারণ মানুষও যেভাবে এগিয়ে এসেছেন এটা আনবিলিভেবল। এটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে এই যে বলা হচ্ছিল যে ত্রিপুরার যে ডম্বুর ব্যারেজ যেটা সেটা খুলে দেওয়ার কারণে আমাদের এখানে বন্যার পরিমাণটা আরো বেশি, আকারটা আরো বড় হয়েছে। এটাই কি আসলে একমাত্র কারণ, না আসলে আরো অন্য অনেকগুলো কারণ এই জায়গাতে থাকতে পারে? এখানে আপনি যেটা কোশ্চেন করেছেন খুবই সুন্দর কোশ্চেন আসলে। ইনফ্যাক্ট যে এইটার কারণে এই বন্যাটা আসলে আমাদের কাছে সিভিয়ার আকারে এসেছে কিনা, এটাই হচ্ছে মূল কোশ্চেন। এখন বন্যাটা কিন্তু আমাদের বেশ কয়েকটা অঞ্চলে হয়েছে, যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলটা। এখন আপনি আসলে এক্স্যাক্টলি কোন অঞ্চলে, এই তিনটা অঞ্চল কিন্তু একটু ডিফারেন্ট। কুমিল্লার সাথে কিন্তু ফেনী এক নয়, ফেনীর বেসিন আর কুমিল্লা বেসিন কিন্তু এক নয়। কুমিল্লা হচ্ছে গোমতী বেসিনে, ডম্বুর যে ড্যাম সেটাও কিন্তু গোমতী নদীর উপরে। সুতরাং গোমতী ড্যাম, ডম্বুর ড্যামটা যদি আমরা খুলি, কোনো কারণে যদি ইন্ডিয়া খুলেও দিয়েছে হয়তো তারা, তাতে কিন্তু আপনার গোমতী নদীর পানি বাড়বে এবং কুমিল্লায় যে এটার ইফেক্ট পাওয়া যাবে, এবং কুমিল্লা ডাউন স্ট্রিম আছে নোয়াখালীতে এটার ইফেক্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে ফেনী কিন্তু ইফেক্টেড হওয়ার কথা নয়। ফেনীর যে নদী সেটা হচ্ছে আসলে ফেনী নদীর বেসিন, ফেনী জেলাটা আমাদের, এবং সাথে আছে হয়তো সোলানিয়ার রিভার, এই দুটো রিভারের সাথে। এখন এই রিভারে আছে কিন্তু আপনার একটা ব্যারেজ, সেটা হচ্ছে আপনার যে কালশি ব্যারেজ, এটাও ইন্ডিয়াতেই। এই কালশি ব্যারেজের কথাটা কিন্তু সেইভাবে আসে নাই, তবে হয়তো কালশি ব্যারেজও ওপেন হতে পারে, আমরা এটা সেইভাবে দেখতে পাইনি, যেহেতু ওদের অনেক পানি হয়েছে। যে ক্যাপাসিটি বা সিটি অফ দ্য ব্যারেজের কারণে
এটা হয়তো গেট কয়েকটা ওপেন থাকতে পারে, যার ফলে এটা হতে পারে। কিন্তু ডাম্বুর ড্যামের সাথে কিন্তু ফেনীকে আমরা মিলালে চলবে না, এটা কিন্তু বেসিনটা ডিফারেন্ট, সুতরাং এক বেসিনের পানি অবশ্যই আরেকটা বেসিনে যাবে না। এই যে অভিন্ন নদীর ক্ষেত্রে যেটা হয় যে ব্যারেজ খুলে দেওয়া বা উজান থেকে যখন পানি নামে, এক্ষেত্রে দুই দেশের মধ্যে যে তথ্য বিনিময়ের একটা ব্যাপার থাকে, সেটা আপনার কি মনে হয় যে আসলে সেই তথ্য বিনিময়টা আসলে সঠিকভাবে হয়েছে, বা কোনো এক জায়গায় হয়তো ঘাটতি রয়ে গেছে, এরকম কি মনে হয়? দেখুন, এই জন্য তো আমাদের অবশ্যই জেআরসি আছে, জয়েন্ট রিভার কমিশন, তারা অবশ্যই কাজ করছেন, গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান। এর সাথে আমাদের ইন্ডিয়াতেও তাদের সাথে অবশ্যই যোগাযোগ আছে। তবে কোঅপারেশন হয়তো ঘাটতি থাকতেও পারে, বা এই বন্যার সময় হয়তো কোঅপারেশন আর কি এনাফ ডেটা শেয়ারিংটা নাও হতে পারে। আমি সঠিকভাবে আপনাকে এভাবে বলতে চাই, কারণ জেআরসি কিভাবে কাজ করেছে সেটা আমরা আসলে এইভাবে আমরা জানতেও পারিনি এই মুহূর্তে, বা এটা কিন্তু আমরা পেপার পত্রিকা খুব বেশি আর কি আসেনি যে জেআরসি কিভাবে করেছে এই বন্যার সতর্কীকরণে, সেটা আমরা ঠিক কিন্তু পাই নাই। সুতরাং এটা হয়তো আমরা অ্যাজিউম করতে পারি যে হ্যাঁ হয়তো এনাফ কোঅপারেশন হয় নাই আর কি। তবে এনাফ কোঅপারেশন অবশ্যই প্রয়োজন। কোঅপারেশন এবং ডাটা শেয়ারিং ছাড়া আসলে অভিন্ন নদীগুলো ম্যানেজ করা যাবে না, এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং কোঅপারেশনের দিক দিয়ে যেহেতু আপস্ট্রিমে তারা আছে এবং তাদের বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার ওইখানে রয়েছে, আমাদেরও উচিত এবং তাদেরও উচিত, আমাদের উচিত তাদের ডাটাটাকে চাওয়া এবং তাদেরও উচিত ডাটাটাকে শেয়ার করা। এবং তারা যদি ডাটাটা শেয়ার করে তাহলে কিন্তু আমরা আগে থেকে ফোরকাস্ট করতে পারবো যে কি হতে যাচ্ছে। এখন তাদের ড্যাম ক্যাপাসিটি যে কত, এটা যদি আমি জানতাম, কতটুকু রেইনফল হবে সেটা যদি আমি ফোরকাস্টে দেখি, তাহলে তাদের ড্যাম ক্যাপাসিটি যাতে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমি ধরেই নিতে পারি যে তারা তো অবশ্যই ড্যাম খুলে দিবে, তখন আমি বিপদে পড়বো। তাহলে এটা আমি কিন্তু নিজেই সতর্কীকরণ আমার দেশে করতে পারতাম। আমরা হয়তো সেই এনাফ ডেটা আমাদের হাতে নাই বলেই মনে হচ্ছে আর কি। যদি থাকতো তাহলে অবশ্যই যে করতো, বা ফ্লাড ফোরকাস্টিং সেন্টার, ওয়ার্নিং সেন্টার বাংলাদেশ ওয়াটার বোর্ডে যেটা আছে তারা হয়তো করতো আর কি, তারা তো সেইভাবে করেনি দেখতে পাচ্ছি আমরা। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আলোচনা করব, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রশাসন চট্টগ্রামে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, আমরা আলোচনা করছিলাম সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। তবে তার আগে আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। সেখান থেকে আমরা জানার চেষ্টা করব সেখানে যে ত্রাণ তৎপরতা চলছে সে বিষয়ে। বিদা। কামাল, একটি বাক্য খুবই পরিচিত আমাদের মাঝে, যেটি হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা, কিংবা 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলা। যে এই যেই বাক্যগুলো প্রচলিত রয়েছে, এগুলো কিন্তু একটি দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছে একটি প্রজন্ম, পুরো জাতি সবাই মিলে বন্যার্থদের সহায়তায় কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গণত্রাণ গ্রহণের কর্মসূচি। একই সাথে আর্থিক এবং মানবিক যেই সহযোগিতাটুকু দেশের বিভিন্ন সাধারণ মানুষ করছেন, সেটি কিন্তু পৌঁছে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এই এলাকায়। এবং সাধারণ মানুষের যে উপস্থিতি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বয়সী মানুষ, সেখানে তরুণ থেকে শুরু করে একেবারে খুদেরা, তারাও কিন্তু আসছেন এবং তারা তাদের সেই জমানো টাকাটুকু রয়েছে সেটি কিন্তু দিয়ে সহযোগিতার শেষ চেষ্টাটুকু করছেন। একই সাথে ভলান্টিয়ার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আসছেন এবং নিজেদের জায়গা থেকে একেবারে স্ব-উদ্যোগে স্বেচ্ছাসেবের কাজটুকু করে যাচ্ছেন। এবং ঢাকার অন্যান্য এলাকায় যেই বিশ্ববিদ্যালয় কিংবা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষ যেই ত্রাণটুকু সংগ্রহ করেছেন, তারাও কিন্তু বিভিন্ন যানবাহনে বোঝাই করে সেটি নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে। এবং এখান থেকেই কিন্তু সেটি ঢাকার বাইরে, অর্থাৎ বন্যা কবলিত একেবারে ফেনী থেকে শুরু করে খাগড়াছড়ি, সেখানে ধাপে ধাপে পৌঁছে দেওয়ার কাজটি চলছে। আজকে সকালেও কিন্তু এই গতকালে সংগ্রহিত যে ত্রাণগুলো ছিল সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এবং একই সাথে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের ত্রাণ সহযোগিতার মাঝে পোশাক থেকে শুরু করে শিশু খাদ্য, একই সাথে ডায়পার, সেটি কিন্তু কম পড়ছে, সেটি জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এবং যারা ত্রাণ দিতে আসছেন তাদেরকে খেজুর সহ চাল, ডাল,
এবং পেঁয়াজ মরিচ থেকে শুরু করে শুকনো যেই খিচুড়ি রান্নার উপকরণগুলো এগুলোও দেওয়ার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন, এবং খেজুর দেওয়া একই সাথে শিশু খাদ্য যাতে পর্যাপ্ত পাওয়া যায় সেটির আহ্বান কিন্তু জানানো হয়েছে। কামাল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে আমার কাছে সর্বশেষ। বিদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম টিএসসি থেকে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেখানে যে ত্রাণ কার্যক্রম চলছে সে বিষয়ে আমরা দেখছিলাম। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর রিয়াজ আক্তার মল্লিক, আমরা এই যে আপনি প্রথম দিকে বলছিলেন যে এক অভূতপূর্ব আমরা দৃশ্য দেখলাম টিএসসিতে, সেখানে হাজার হাজার মানুষ নিজ উদ্যোগে আসছেন, নিজের যা যা সামর্থ্য সেই সামর্থ্য নিয়ে এসছেন যাতে মানুষ, বন্যার্ত মানুষকে সহায়তা করা যায়। আমরা একটু আলোচনায় ফিরতে চাই যে এই যে এত বড় হঠাৎ করে এই যে আকস্মিক এত বড় বন্যা হয়ে গেল এবং অতি বৃষ্টির কথা বলা হচ্ছে, এটার কি কারণ আসলে আপনার যদি একটু বিশ্লেষণ যদি বলেন। অতিবৃষ্টি যেটা হয়েছে এবারে, এটা যে একেবারে আনইউজুয়াল তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের সার্টেন টাইম পিরিয়ড পর পর কিন্তু এরকম হয়ে থাকে। আমরা যদি হিস্টোরিক্যাল ডেটাটা দেখি তাহলে আমরা এটা দেখতে পাবো। এবং এটার সাথে একটা বড় সম্পর্ক হলো ক্লাইমেটোলজিক্যাল অ্যানালাইসিস যদি আমরা দেখি তাহলে লা নিনা এবং এল নিনো আপনারা তো শুনে থাকবেন সবাই, এটা আমরা পেপার পত্রিকা বিভিন্ন সময় আর্টিকেল আমরা আসছে, এল নিনো লা নিনার সাথে এটা একটা সম্পর্ক রয়েছে। এবং এটা কিন্তু আমি কয়েকদিন আগেও বিভিন্ন জায়গাতেও বলছিলাম যে গত 2-1 বছর যাবত কিন্তু এল নিনো চলমান ছিল এবং এল নিনো কিন্তু শেষ হয়েছে গত বছর, এবং লা নিনা মোটামুটি এভিডেন্ট এখন যে লা নিনা শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে। এবং আমরা আগেও দেখেছি 1988 এর বন্যায় এবং 1998 এর বন্যায় যে যখনই লা নিনাটা শুরু হয় তখনই এই বন্যাটা কিন্তু অতিবৃষ্টি এবং বন্যা প্রকোপ বাড়ে, এবং এবছরও কিন্তু এটা ব্যতিক্রম নয়। সেই জন্য আমরা বলছি যে অতিবৃষ্টি যেটা হয়েছে এটা আনইউজুয়াল বলা যাবে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর এই ঘটনাটা ঘটে এবং ঘটতে পারে ভবিষ্যতেও। সুতরাং এ ব্যাপারে আপনি প্রথমেই যে অংশটা বলেছিলেন যে সতর্কীকরণ, আমরা এ ব্যাপারেও কিন্তু কাজ করতে পারি, বা আমার নিজের রিসার্চ ল্যাবেও কাজ চলমান আছে যে আমরা কিভাবে ফোরকাস্টটাকে শুধুমাত্র 10 ডেজ ওয়েদার ফোরকাস্ট না করে একটা সিজনাল ফোরকাস্ট করতে পারি কিনা, যে সামনের সিজনটা কেমন যাবে। এখন যেমন আমাদের মনসুন চলমান আছে, তাহলে মনসুনের পরে কি আসছে এবং উইন্টারটা কেমন যাবে, এখন যদি আমি এটাকেই ফোকাস করতে পারি তাহলে কিন্তু এটা অনেক আমাদের জন্য আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা অনেক ইফেক্টিভ। যেমন পোস্ট মনসুনে কিন্তু এবারে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, সেটা কিন্তু বলছে, আমি বলছি না, এটা আসলে আসতেছে এই লা নিনার থেকে। লা নিনা যতবারই আমাদের হয়েছে ততবারই কিন্তু পোস্ট মনসুন ইয়েটা হয়েছে, মানে সাইক্লোনটা। সুতরাং আমাদের সাইক্লোনের জন্য প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের কি মানে এই যে ফোরকাস্টের কথা বলছি আমরা, আমাদের ফোরকাস্টের জায়গাটা কি আসলে আরো বেশি আধুনিক হওয়া উচিত? অবশ্যই। এখন ফোরকাস্ট আসলে 2 রকমের, একটা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট আর একটা হচ্ছে আপনার সিজনাল বা একটু ক্লাইমেটিক ফোরকাস্ট। আসলে ওয়েদার ফোরকাস্ট কিন্তু এখন অনেক আধুনিক। আমাদের নিজস্ব টেকনোলজিতে যদি আমরা দুর্বল হই, আমাদের কিন্তু বিভিন্ন ইউরোপিয়ান বা আমেরিকান অস্ট্রেলিয়ান মডেল আছে, সেখান থেকে কিন্তু আমরা ফোরকাস্ট পেয়ে যাচ্ছি, অনলাইনে অ্যাভেলেবল। মানুষজন জেনে যাচ্ছে আজকে বৃষ্টি হবে কি হবে না, আগামী 1 সপ্তাহ কেমন যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সিজনাল ফোরকাস্টটা একটু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু এক এক দেশের জন্য এক এক রকম। এটা কিন্তু কোনো ওই মডেল, আমেরিকান মডেল বা ইউরোপিয়ান মডেল এটা আমাকে দিতে পারবে না, এটা আমাদের নিজস্ব কাস্টম মেড মডেল দরকার। এজন্য আমার কাছে মনে হয় যেটা, বা আমি ফিল করি যে একাডেমিক সাইডে যদি গভর্নমেন্ট থেকে একাডেমিক সাইডকে উৎসাহিত করা হয়, একাডেমিক সাইডেরও এগিয়ে আসা উচিত যে আমরা কিভাবে আমাদের সিজনাল ফোরকাস্টটা করতে পারি, এবং এটা করতে পারলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা অনেক বেশি কার্যকর হবে বলে আমি মনে করি। নিশ্চয় আমরা আরো আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আমরা সাম্প্রতিক বন্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর রিয়াজ আক্তার মল্লিক। আমরা এই যে বিরতির আগে আপনি বন্যার কারণ বা এই যে অতি বৃষ্টিপাতের কারণগুলো বলছিলেন, কিন্তু এই যে আমরা যদি বন্যা ব্যবস্থাপনা নিয়ে কথা বলি বা এই যে সার্বিকভাবে আমাদের নদ নদীগুলো যেগুলো আছে এগুলোর ব্যবস্থাপনা নিয়ে যদি আমরা কথা বলি, একটু আসলে যে কেমন হওয়া উচিত এই জায়গাটা। আপনি একদম পিন পয়েন্টই কথাটা বলেছেন। আসলে ব্যবস্থাপনা, আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অলওয়েজ। এখন আমার বন্যা হয়ে গিয়েছে, এখন আমরা কি করতে পারি সেটা যেমন একটা, কিন্তু বন্যা হওয়ার আগে প্রিভেন্টিভ কোনো মেজার নেওয়া যেত কিনা
দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। আসলে আমাদের নদ নদী সবই আমরা ভরাট করে ফেলেছি, এনফোর্সমেন্ট হয়ে গিয়েছে, দখল হয়ে গিয়েছে, নানাবিধ ইয়ে হয়েছে। অপরিকল্পিত নগরায়ন, এটা আর একটা আমাদের জন্য অভিশাপ। কিন্তু এই জিনিসগুলো আসলে পরিকল্পিতভাবে করলে, যদি পানি যাওয়ার রাস্তা আমার ক্লিয়ার থাকে, যদি পানির রিটেনশন এরিয়া রাখি আমরা, তাহলে কিন্তু বন্যার প্রকোপ অনেকাংশেই কমবে। এখন আমাদের যে ওয়াটার চ্যানেলগুলো আছে, এগুলো আসলে ওয়েস্ট আর পলিথিনে ভর্তি। সারা দেশে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অলমোস্ট জিরো, আমি যেটা দেখতে পাই। আমাদের চিটাগাংয়ে দেখেন যে ওয়াটার লগিংটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে ড্রেনগুলো ভর্তি আছে ময়লায়, পানি যাচ্ছে না। তো এই জিনিসগুলো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে নজর দিতে হবে, এর কোনো বিকল্প নাই। যেহেতু এটা ইমপ্লিমেন্টেশন মাঠ পর্যায়ের, এটা যথাযথ কর্তৃপক্ষকে অবশ্যই ইয়ে করতে হবে। পলিথিন অনেক সময় আমরা নিষিদ্ধ করছি সরকারের পক্ষ থেকে, কিন্তু এইভাবে হয় পলিথিন। কলি নদীতে ড্রেজিং করতে পারছি না আমরা পলিথিনের কারণে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি দিতেই হবে, কোনো বিকল্প নাই। পানি যাওয়ার রাস্তা রাখতে হবে। আর কিওরের দিকে যে কথাটা আসছে, আমাদের দেশে অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি এবারে, অন্যান্য সময়ও পেয়েছি, এবারে আরো বেশি পেয়েছি বলে আমার মনে হয়। তো পার্টিকুলার কিছু জিনিস আমাদেরকে, আমার মনে হয় যে আরো নজর দেওয়া দরকার। যেমন কেস স্পেসিফিক, এজ স্পেসিফিক, বয়স্ক মানুষের জন্য কি দরকার, এভারেজ মানুষের জন্য কি দরকার, শিশু খাদ্য, শিশুদের কিভাবে পরিচর্যা করা যায়। আরো একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা ক্যাটেল। আমাদের প্রত্যেক পরিবারে, গ্রামে দেখা যায় যে একটা দুটা করে গরু আছে, ছাগল আছে, এবং এটা কিন্তু তাদের লাইফ লাইনের একটা অংশ। অনেক সময় দেখা গেল যে আমরা একটা মানুষকে তুলে নিয়ে আসছি, তাকে খাবার দিয়ে দিচ্ছি, কিন্তু তার যদি বেঁচে থাকার জিনিসটা চলে যায় না, এই জিনিসগুলো আসলে আমরা যারা মানে উদ্যোগ তৎপরতাও আসলে আগে থেকে একটা ভালো প্রস্তুতি থাকা দরকার আসলে। আমি বলছি না যে নাই, তারপরে আরো আর কি এটাকে স্পেসিফিক হওয়া দরকার। আর আরেকটা জিনিস আমাদের বেশি দরকার, সেটা হচ্ছে যে কোঅপারেশন উইথ দ্য আপার বেসিন কান্ট্রি। যেহেতু আমাদের বেশিরভাগ নদী ইন্ডিয়া থেকে আসছে, আমাদের শেয়ারিং রিভার, এখন শেয়ারিং রিভারকে শেয়ারকে অলওয়েজ কনফ্লিক্টিং না চিন্তা করে কোঅপারেটিভ চিন্তা করা যায় কিনা, এবং চিন্তা করা উচিত আসলে। যেটা আমাদের একটা প্রচলিত একটা কথা আছে যে পোটেনশিয়াল কনফ্লিক্ট টু কোঅপারেশন পোটেনশিয়াল, পিসিসিপি। এই পিসিসিপি অ্যাপ্রোচে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G আলোচনা হতে পারে, আমাদের একাডেমিক আলোচনা হতে পারে। আসলে কোঅপারেশন হলে কিন্তু অনেক সুবিধা। আমরা যদি ডেটা পাই, তাদের ডেটা আমরা পাচ্ছি, আমাদের ডেটা তাদেরকে দিচ্ছি, আমরা একসাথে রিসার্চে আগিয়ে আসতে পারি, কি করা যেতে পারে, বেসিন ওয়াইড চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু এগুলো ওইভাবে আসলে হচ্ছে না যেভাবে হওয়া দরকার। আপনি যদি ইন্টারন্যাশনাল বেসিনের দিকে যেমন মেকং ইজ এ ভেরি লার্জ রিভার, 7টা কান্ট্রি তাদের আছে, কিন্তু মেকং রিভার কমিশন দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল। হ্যাঁ, তাদের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু মেকং একটা এক্সাম্পল, যে তারা আর কি ট্রান্সবাউন্ডারি রিভারে তাদের যে মেকং রিভার কমিশন, তারা খুব সুন্দরভাবে কাজ করছে, এবং তাদের আর কি শেয়ারিং কান্ট্রিগুলো সুন্দরভাবে কাজ করছে। আমাদের এখানেও আমি মনে করি যে আমাদের সবসময় যে কনফ্লিক্টিং চিন্তা না করে কোঅপারেটিভ চিন্তা কিভাবে করা যায়, আমাদের তাদেরকেও বোঝাতে পারি, আমরাও নিজেরা ওয়ার্কআউট করতে পারি, এবং পিসিসিপি অ্যাপ্রোচটা যে পোটেনশিয়াল কনফ্লিক্ট না করে কোঅপারেশন পটেনশিয়ালের দিকে আমরা যেতে পারি। তাদের রেশনাল ওয়াটার শেয়ারিং কিভাবে হতে পারে। দেখেন আসলে যে আপনি ভালো করে খেয়াল করি যে ড্যাম বা এমব্যাঙ্কমেন্ট যেগুলো তৈরি করা হয়েছে, ব্যারেজ, সবই আমাদের বর্ডারের খুব কাছাকাছি। কেন বর্ডারে এত কাছাকাছি কেন? তাদের কি আরো উপরে আর কোনো প্রয়োজন ছিল না? তাই না? হয়তো আমরা এই জিনিসটা ওইভাবে তাদের সাথে হয়তো আলোচনা করি নাই, তারাও হয়তো আমাদের কাছে আলোচনা করে নাই। তবে আমরা এখন আলোচনা করতে পারি, এমন নয় যে আর আলোচনার দরজা বন্ধ হয়ে গিয়েছে। দরজা সবসময় খোলাই আছে। আসলে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে। সুতরাং 3টা সাবজেক্ট আসলে, একটা হচ্ছে আপার বাউন্ডারি থেকে পানি আসা, পানির গতিপথ মেনটেন করা, ঠিক রাখা, এবং তারপরেও যখন বন্যা হবে তখন কিভাবে আমরা কাজটা করতে পারি। নিশ্চয় আমাদের সময় থাকলে হয়তো আরো বিশ্লেষণ করা যেত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।